নিজেকে সামলে উঠে দাঁড়ালো অরণ্য। সে ভাবতেই পারছে না জেঠিমা কিভাবে এমনটা হতে পারে। হাজার ভেবেও সে কুল কিনারা পাচ্ছে না। যে মানুষটা বটগাছের মতো ডালপালা বিস্তার করে সবাইকে ছায়া দেয়, আজ সেই কিনা বিছানায়। যৌথ সংসারের হাল ধরে রাখা মানুষটাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে, দাঁড়াতে হবে তাকে আর জেঠুর পাশে। দৃঢ় পদক্ষেপে বসের কেবিনের দিকে এগিয়ে গেল সে। এক্ষুনি কথা বলে বেরিয়ে যেতে হবে। ছুটি পেতে খুব বেশি সময় লাগলো না। হাসপাতালের গেট দিয়ে যখন অরণ্যের গাড়ি ঢুকছে, তখনই সে দেখলো উল্টো দিক থেকে দাদা ভাইয়ের টয়েটো ফরচুনার ঢুকছে। দু ভাই দুজনের দিকে তাকালো ক্ষণিকের তরে, পরক্ষণেই গিয়ে দাঁড়ালো রিসেপশন ডেস্কে। তিনতলায় সিসিইউ। করিডোরে উদ্বিগ্ন মুখে জেঠু পায়চারি করছে। একপাশে থম মেরে একাকী বসে আছে কমলিকা। চোখ পড়তেই অভিক দৌড়ে গেল বাবার দিকে। চিন্তা করো না, আর আমি এসে গেছি। এখন কোনো রকম কথা বলো না। ভেতরে তোমার মায়ের অপারেশন চলছে, ক্রিটিক্যাল। ডাক্তার জানিয়েছেন মাথায় একটা ক্লট পাওয়া গেছে, এক্ষুনি রিমুভ করা প্রয়োজন। সামান্য থামলেন অলোকেশ। বেশ বোঝা যায় এই খানিকক্ষণের ব্যবধানে তিনি নিজেকে গুছিয়ে নিয়েছেন, কিংবা প্রাণপণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে গুছিয়ে নেওয়ার। এই মুহূর্তে রনিকে হাসপাতালে আনার দরকার নেই, বড় বৌমাও যেন না আসে। এ কি বলছো বাবা? বাড়িতে এত বড় একটা ঘটনা, মায়ের এতটা শরীর খারাপ, রমন্যা আসবে না? যেটা বললাম সেটা শোনো। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না। ছোট বৌমা অসুস্থ ছিল, সদ্য সেরে উঠেছে। রনি দুরন্ত বাচ্চা, বয়স হয়েছে, একাকি সামলাতে পারবে না। বাড়ি চাকর বাকরদের পুরোপুরি ভরসা করা যায় না। পুলকেশকে বলে দিয়েছি খানিক ক্যাশ নিয়ে চলে আসবে এক্ষুনি। বাড়িতে নগদ টাকা, গয়না, দাসী রত্নাদি রয়েছে। এখনকার দিন আর আগের দিন নয়। গৃহকর্মীদের ওপর পুরোপুরি ভরসা করলে আর দেখতে হবে না। বিপদে পড়েছি জানি, তা বলে মতিভ্রম হলে তো চলবে না। বংশানুক্রমে জমানো সম্পদ নিজেদেরকেই রক্ষা করতে হবে। বড় বৌমা সবটাই সামলে নিতে পারবে, সাংসারিক বুদ্ধি তার যথেষ্ট। এদিকটা সামলানোর জন্য আমরা এতজন লোক আছি, ঈশ্বরের কৃপায় কোনো অসুবিধা হবে না। এক দৃষ্টে অভিক তাকিয়ে রইল বাবার দিকে। এই মুহূর্তে মা অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর বাবা এখানে পায়চারি করতে করতেও টাকা পয়সা সম্পত্তির হিসাব কষছে। ছোটবেলায় যখন সে কোনো রকম অন্যায় করলে শাস্তি দিত, মাঝে মধ্যে মা সহ্য করতে না পেরে বিড়বিড় করত, ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? তুমি মানুষ না পাষাণ? মুখের সামনে বলার সাহস হয়নি কোনোদিন, আজ মনে হচ্ছে তার পাষাণই বোধ হয়, নইলে কেউ এই পরিস্থিতিতেও সম্পত্তি আগলানোর কথা ভাবতে পারে? এমন সময় সার্জেন্ট ওটি থেকে বেরিয়ে এলো। গম্ভীর মুখে অলোকেশের দিকে তাকিয়ে বললেন, অপারেশন টেবিলে অনেকটা রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। 2 ব্যাগ স্টকে ছিল, আমাদের দেওয়া হচ্ছে, কিন্তু আরও লাগবে। বি নেগেটিভ গ্রুপ যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করার চেষ্টা করুন। কমলিকা ফ্যাল করে চাইল, বিড়বিড় করলো, আমার তো এ পজিটিভ। তোমায় চিন্তা করতে হবে না, অরণ্য বলে উঠল, আমি আছি তো বি নেগেটিভ। যত রক্ত লাগে লাগুক, আমি দেব। জেঠিমাকে বাঁচাতেই হবে। তাড়াতাড়ি আসুন, হাতে সময় ক্রমশই কমে আসছে। অরণ্যের গমন পথের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন অলোকেশ। বহুদিন বিস্মৃতির পর হঠাৎই আজ কেয়ার স্নিগ্ধ চাউনিটা মনে পড়ে গেল তার। কি মিষ্টি দেখতে ছিল তাদের আদরের বোনটা। ছোটবেলায় যখন আধো আধো ভঙ্গিতে কথা বলতো, তিনি টুক করে কোলে তুলে নিতেন, জমানো পয়সা থেকে পছন্দের চকোলেট কিনে দিতেন। দাদা অন্ত প্রাণ মেয়েটা পারলো অমনভাবে রাতের অন্ধকারে পালাতে? ভালোবাসার অমন টান একবারও ভাবলো না ছোট থেকে বড় হয়ে ওঠা বাড়িতে জমানো গল্পগুলোর কথা, দাদাদের কথা? পুলকেশ আর তিনি সেই আঘাতে যে নির্বাক হলেন, কেউ আর রুক্ষ পাথুরে ভূমিতে ফুল ফোটাতে পারল না। বুকের আগুন নিভে গেছে অনেক দিন, জমেছে পোড়া ছাই। অভিমান পাথরে ঘষা খেয়ে খেয়ে স্নেহ আজ পাষাণ। তবু এ পোড়া চোখে জল আসে কেন? কেন ভিজে যায় আজ এতদিন পর? অরণ্যের মধ্যে বারবার কেয়ার প্রতিচ্ছবি ফুটে ওঠে বলে, সেই এক বজ্ঞা জেদ, সেই অদম্য ভালোবাসার প্রকাশ। ভালোবাসা কি মরে যায়? না বোধ হয়, ফল্গু ধারার মতো অন্তঃসলীলা হয়ে বয়ে যায়, বয়ে চলে। বাবা তুমি কাঁদছো? অলোকেশের চোখে জল। অভিক যেন বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে। হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নেন অলোকেশ। বোধহয় কিছু পড়লো এক্ষুনি। কেমন জ্বালা জ্বালা করছে। একটু ওয়াশরুম থেকে আসছি আমি, তুই কিন্তু এখান ছেড়ে কোথাও যাবি না। যদি সার্জেন আসে তোকে পাই যেন।
মা ভুল ছিল, বোধহয় মানুষটা পাষাণ নয়, কিংবা হয়তো পাষাণী। হঠাৎ আজ ফাটল ধরেছে পাষাণ গাত্রে, তাই চোখের জল ঝর্ণা হয়ে নেমেছে নুড়ি পাথরের নরম মাটিতে। এতক্ষণ বাদে তার চোখ গেল কমলিকার দিকে। বড় সহজ সরল মেয়ে। সেই যে সার্জেন এসেছিল তখন একবার দাঁড়িয়েছিল, তারপর সবার থেকে দূরে একাকী বসে আছে সে ভরসাহারা মুখে। কিছু খেয়েছে কিনা কে জানে। ধীর পায়ে অভিক এগিয়ে গেল সেদিকে। পাশে বসে নরম সুরে বলল, কিছু খেয়েছো ছোট বৌমা? একটু কফি নিয়ে আসবো তোমার জন্য, অমলেট কিংবা স্যান্ডউইচ। ভারী কিছু না খেলে এতক্ষণ বসে থাকবে কিভাবে? দাদা ভাই আপনি কখন এলেন যেন? এতক্ষণের ঘোর কাটিয়ে কমল যেন জেগে উঠল। বিছানায় শুয়ে রক্ত দিতে দিতে অরণ্যর মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। মায়ের পাশাপাশি জেঠিমাও তার ভারী যত্ন করত। সব আবদার মেটানো, গল্প শোনানো, লুকিয়ে আইসক্রিম, চকোলেট, পছন্দের খাবার কিনে দেওয়া। পরিস্থিতি যাই হোক না কেন মানুষটাকে সে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেই। অপারেশন সাকসেসফুল, কিন্তু এখনো বিপদ পুরোপুরি কাটেনি। কেজো গলায় বললেন ডাক্তার চৌধুরী। এরকম পেশেন্ট নিয়মিত দেখেন বলেই বোধহয় ইমোশন হারিয়ে গেছে সময়ের সঙ্গে। এই ৭২ ঘন্টা হলো সবচাইতে ক্রুশিয়াল টাইম, ওটা না কাটলে কিছুই বলা যাবে না। একে একে আপনারা রোগীকে দেখে আসতে পারেন, তবে কোনো রকম শব্দ করবেন না যেন। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর, নরম গলায় বলল অভিক। ডাক্তার চলে যাচ্ছিলেন, পেছন থেকে ডাকলো সে, আর আমার ভাই, সে কেমন আছে? আপনার ভাই? কে আপনার ভাই? ডাক্তারের মুখ দেখে মনে হলো তিনি বেশ অবাক হয়েছেন। ব্লাড গ্রুপ ম্যাচ করায় যিনি রোগীকে আজ রক্ত দিলেন তিনি কোথায়? ওর ব্যাপারে ডাক্তার মুখার্জি বলতে পারবেন। আপনি সোজা গিয়ে বাদিকে চলে যান, রুমের ওপর নেমপ্লেট আছে। আমি শুধু নীলিমা ম্যাডামের দায়িত্বে আছি, ওর শারীরিক অবস্থার যাবতীয় ইনফো আমি আপনাদের দেব। কথা শেষে ডাক্তার চৌধুরী সিঁড়ি দিয়ে নেমে এলেন। অভিক ডাক্তার মুখার্জির খোঁজে করিডোর দিয়ে এগিয়ে গেল। কমলের ফ্যাকাশে মুখ সে দেখেছে। মা আপাতত নিরাপদ, সবার আগে জানা দরকার অরণ্য কেমন আছে। অতখানি রক্ত শরীর থেকে বেরোলে দুর্বল তো লাগবেই খানিক। সে জানে এই মুহূর্তে অরণ্যের কমলকে প্রয়োজন, কমলের অরণ্যকে। এই বিপদের মুহূর্তগুলোতেই পাশে থাকার মর্ম বোঝা যায়, উপভোগ করা যায় সম্পর্কের উষ্ণতা। জড়িয়ে রাখা, জড়িয়ে থাকা, এভাবেই তো সম্পর্ক জাল বনে। ঘুমোচ্ছে নীলিমা, অক্সিজেন চলছে, হাতে চ্যানেল করা। সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন অলোকেশ। শান্ত নির্জন কেবিন, নার্স বাদে কেউ কোথাও নেই। স্ত্রীর হাতে হাত রাখলেন তিনি। ঘুমের মধ্যেও সামান্য কেঁপে উঠল শরীরটা। বরাবরই নিজের জেদ বজায় রাখতে গিয়ে তোমার কথা শুনিনি, ভেবেছি পুরুষ আমি, আমায় মতামত দেয় সাধ্যকার, কিন্তু মনে মনে জানতাম তুমি ছাড়া সেনবাড়ি কখনোই তার যৌথ কাঠামো ধরে রাখতে পারতো না। আমি কৃতজ্ঞ তোমার কাছে। সুস্থ হয়ে জীবনে ফিরে এসো নীলিমা, কথা দিচ্ছি সুদের ব্যবসা চিরতরে ছেড়ে দেব। দুফোঁটা গরম জল নীলিমার হাতের ওপর পড়ল টুপটাপ। তরুণী নার্স অবাক হয়ে দেখলেন বেডের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভদ্রলোক কাঁদছেন, একাকী। কত ভালোবাসা থাকলে এভাবে চোখে জল আসে প্রিয়জনের কষ্টে। নিশ্চুপে সরে গেলেন তিনি। খানিক বাদে অলোকেশ যখন নিজেকে খানিক সামলে নিয়েছেন, নরম কণ্ঠে বললেন, সময় এগোচ্ছে, হয়ে গেলে পরের জনকে আসতে বলুন। ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে কমলিকার সামনে দাঁড়ালেন অলোকেশ। নরম সুরে বললেন, বড় মা তার আদরের ছোট বৌমাকে দেখার জন্য অপেক্ষা করছে মা, যা তাড়াতাড়ি দেখে আয়। তুই সময় মতো নিয়ে না এলে হয়তো আজ। অবাকের চরম সীমায় পৌঁছে জেঠ শ্বশুরের দিকে চোখ তুলে তাকালো কমলিকা। এমন নরম কথা এর মুখে কোনোদিন শুনবে সে আশাও করতে পারেনি। কোনো রকমে নিজেকে চেয়ার থেকে তুলে দ্রুত পায়ে হাঁটা দেয় সে কেবিনের দিকে। এখন কেমন লাগছে ভাই? দুর্বল লাগছে কি? হাঁটতে পারবি আমায় ধরে? অরণ্যর পাশে বসে বলল অভিক, মায়ের ছেলে হয়ে আমি যা করতে পারলাম না, তুই যে মার জন্য তাই করলি। আমায় ঋণী করে রাখলি চিরকালের জন্য। 4 মাস মাকে ছেড়ে থাকার কষ্ট আমি বুঝি যে দাদা ভাই, তাও আবার মাত্র 8 বছর বয়সে। সেদিন যদি দায়িত্ব নিয়ে জেঠিমা আমায় না বাঁচাতো, নাই সংসারে ঠাঁই দিত, আমি হয়তো কোথায় ভেসে যেতাম। আমি কি বা করতে পেরেছি বল? কি বলছিস এসব অরণ্য? তোর কি হলো? কি বলছিস এসব? কিছু না রে দাদা ভাই, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর শরীরটাও দুর্বল লাগছে। তবে হাঁটতে পারবো। কি যে ভুলভাল কথা বলে ফেলি মাঝে মধ্যে। জেঠিমা যে কবে সুস্থ হয়ে উঠবে শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করছি। চল তাহলে, হাঁটতে পারবি বললি তো? ছোট বৌমা তোর জন্যই অপেক্ষা করছে। বেচারি সেই থেকে কিচ্ছুটি খায়নি। অপারেশন সাকসেসফুল, ওকে একটু খাইয়ে আনি সামনে হোটেল থেকে।
দরজা খোলার শব্দে চমকে উঠল ভামিনী। এটা কি মা, তুমি কিনা শেষে দিদির গয়না? একবারও ভাবলে না শ্বশুর বাড়িতে বেচারিকে কেমন ফলস পজিশনে পড়তে হবে? এত লোভ তোমার, লোভের বশে তুমি কি পাগল হলে মা? কি বলছিস কি তুই নন্দা? মাথা ঠিক আছে তোর? আমি কেন চুরি করতে যাব? এ আমার পিতৃপুরুষের গয়না, তোর বিয়ের জন্য লুকিয়ে রেখেছিলাম, দেখালে তো তোর বাপ এতদিনে বেঁচে খেয়ে নিত। সমান তেজে জবাব দেন ভামিনী। চাপান উতরে কমলের কাকার ঘুম ভেঙে যায়। তর্জনী উঁচিয়ে চেঁচিয়ে ওঠে ভামিনী। তোমার মেয়েকে সামলাও বলে দিচ্ছি। এত বড় সাহস আমাকে লোভী বলে, চোর বলে? কি হয়েছে রে মা, সবসময় এমন করিস কেন মায়ের সঙ্গে? 9 মাস তোকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে মানুষটা, সে তো তোর ভালোই চাইবে নাকি? চুরির জিনিস গলায় পরে রূপসী হয়ে ওঠার কোনো দরকার নেই আমার, শক্ত গলায় বলে সুনন্দা। সত্যি করে বলো মা, এ জিনিস তুমি কোথায় পেলে? ততক্ষণে কাকারও চোখ পড়েছে নকশা করা লম্বাটে সীতাহারের দিকে। মৃদু আলোতেও গয়নাটা যেন ঝিলিক দিচ্ছে। চমকে উঠে ভামিনীর দিকে তাকালেন। এটা কি মিনি? আগে তো কখনো দেখিনি। দেখাইনি, আগেই তো বললাম, এই সংসার প্রতিনিয়ত অভাব। যাই দি রাক্ষসে মুখ সব টেনে নেয়, টাকা আসে খরচা হয়ে যায়। সমস্ত মেয়ে, অথচ বিয়ের জন্য আলাদা টাকা পয়সা কিচ্ছু জমানো নেই। আদৌ জমাতে পারবো কিনা জানি না, তাই এই গয়নাটা মেয়ের বিয়ের জন্য তাই আলাদা করে রেখেছিলাম। একটাই তো মেয়ে আমাদের, বিয়ে দিতে হবে নাকি? এভাবেই আইবুড়ো হয়ে বাড়িতে থাকবে? গয়নাটা ঝকঝকে নতুন, আর বাক্সটাও। এখনো বলছি মা, তোমায় সত্যি কথা বলো, নইলে আমি পুলিশে জানাতে বাধ্য হব। নিজের মায়ের বিরুদ্ধচারণ করবি তুই? এত বড় হয়ে গেছিস আজকাল, মাকে পুলিশে দিবি, এ কথা মুখ ফুটে বলতে পারলি? অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়, নিয়ম সবার জন্য এক। কেন করলে এমনটা মা? আমরা গরিব হতে পারি, অসহায় নই। এমন কাজ করে তুমি বাবার সম্মানটা একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। কেন মা, কেন? কিসের অভাব ছিল তোমার? কিসের অভাব ছিল আমাদের? এখনো বলছি, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আমি চুরি করিনি, অমন স্বভাব আমার নেই। এই গয়নাটা নতুন, এই কথা সত্যি, তবে এই গয়না আমায় দিয়েছে কমলিকার বড় যা। সে এসেছিল একদিন কমলের বিয়ের সময়, আমাদের বাড়ি এসে অবস্থা দেখে বুঝেছিল অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কোনো রকমের সংসার চলে। উদার মানুষ, মেয়ের বিয়ের জন্য যেচে আমার হাতে গয়নাটা দিয়েছে। কাউকে বলতে মানা করেছিল, তাই প্রথমে বলতে চাইনি। তাছাড়া হাত পেতে নিয়েছি বলে তুই আবার রাগ করবি? সব মিলিয়ে বাধ্য হয়েই। খুব ভালো মানুষ তো এরা, বলে ওঠেন কমলের কাকা। বড় মেয়েকে প্রায় এক কাপড়ে বিয়ে করে নিয়ে গেল, ছোট মেয়ের জন্য গয়না দিচ্ছে। আমার সত্যি কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা নেই। একটু দাঁড়াও বাবা, অঙ্কটা এত সহজ নয়। এই বাজারে স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না কারোর জন্য। যেখানে স্বার্থ ছাড়া কেউ 1000 টাকা ঋণ দেয় না, সেখানে 3 লাখই গয়না। সত্যি করে বলো তো মা, কি হয়েছে? নইলে কিন্তু কাল সকালেই আমি বাড়ি থেকে বেরিয়ে পুলিশে খবর দেব। আমি দিদি নই যে কথার জালে বোকা বানাবে। সুনন্দা দৃঢ়চেতা মনোভাব দেখে ভয় পেয়ে যায় ভামিনী। চাপা গলায় বলে যায়, রমনা কেন এসেছিল তার কাছে? সব শেষে বলে, এই বিষয়টা নিয়ে কাউকে বললে তারা নিজেরাই বিপদে পড়বে। সেন বাড়ির বড় বৌমা কখনোই স্বীকার করবে না এমন জঘন্য পরিকল্পনার নেপথ্যে সে নিজে আছে। তুমি এমনটা দিদির সঙ্গে করতে পারলে মা? কিভাবে পারলে? কত কষ্টে একটা সংসার গড়তে হয়। এত বছর সংসার করেও বোঝো না? তোমার নিজেরও তো একটা মেয়ে আছে, তার কথাও একবার তোমার মনে পড়লো না? তোমার মেয়ের সঙ্গে যদি এমনটা কেউ করতো, তার সাজানো সংসার যদি। অলক্ষণের কথা বলিস না, তুই ছাড়া আমাদের আর কে আছে? কেঁদে ওঠেন ভামিনী। আমার তো তাও তোমরা আছো, দিদির যে কেউ নেই মা, ওই এক অরণ্যদা ছাড়া। তাকেও তুমি দিদির কাছ থেকে কেড়ে নিতে চাও? কেন মা, কেন? চুপ কর, চুপ কর তুই। চোখের জলে ভেসে যায় বুক, কাঁদতে থাকেন ভামিনী। যা করেছি বেশ করেছি, একটু ভালোভাবে বাঁচতে চাওয়া কি অপরাধ? সে নিজে 3 তলা বাড়ির মার্বেলের মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, ভালো মন্দ খাচ্ছে দাচ্ছে, স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি শাড়ি গয়না পরছে। আর আমি বিয়ে হয়ে এসেছি বলে সারা জীবন সংসারের জোয়াল ঠেলেই যাব? কেন বলতে পারিস? দিত তো মাত্র 15,000 টাকা, পারতো নাকি বিয়ের পর মাসে মাসে দিতে? তা নয়, মহারানীর এখন নিজের সংসার হয়েছে, টাকা জমিয়ে সেই সংসারের উন্নতি করবেন। গরিব কাকা বাঁচলো কি মরলো সে খবরে তার কাজ কি? ওই টাকায় ওদের কি যায় আসে? ওদের তো এত আছে, দামি গাড়ি বাড়ি গয়না টাকা পয়সা। সামান্য 15,000 মাসে দিতে পারতো না কমল? দিল কি? সব আঁকড়ে রাখলো নিজের ভবিষ্যতের জন্য। অথচ তোর ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে সবার চোখে আমি খারাপ। একপাশে দাঁড়িয়ে রইল কমলিকা চুপটি করে,
চোখের জল গাল বেয়ে নামলো, ফোঁটায় ফোঁটায় ঝরে পড়লো মাটিতে। এই কদিনে মানুষটা বড় ভালোবেসেছে তাকে, ঝড়ঝাপটা থেকে আগলে রেখেছে যত্ন করে। কেমন নিশ্চুপে ঘুমোচ্ছে আজ। যে যৌথ সংসার তার প্রাণ ছিল, সেই সংসার বিহনে হাসপাতালের শয্যায় একাকী শুয়ে কেমন আছে সে। জীবন তুমি শুধু বেদনার, দিয়েও কেড়ে নাও কেন বারবার। ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে আসে কমলিকা। বোধহয় তার ভাগ্যটাই এমন, সুখ সহজে সহ্য হয় না। তুমি ঠিক আছো তো? অরণ্য জিজ্ঞেস করে তার কমলকে। বড় মা ঠিক হয়ে যাবে তো অরণ্য? আগের মতো কথা বলবি তো আমার সঙ্গে? এখন কথা বলছে না কেন? ডক্টর যে বললেন অপারেশন সাকসেসফুল। বলবে সোনা, অবুঝ বালিকাকে বোঝানোর ভঙ্গিতে বলে অরণ্য। আর কয়েকটা দিন অপেক্ষা করো, চলো, অনেকক্ষণ তো হলো, আমরা সবাই না খেয়ে আছি, চলো কিছু অন্তত খেয়ে নিই। হঠাৎ কমলিকার পেটের ভেতরটা পাক নিয়ে উঠল। মনে পড়ল কতক্ষণ হয়ে গেল সে কিছুটি দাঁতে কাটেনি। তার যে বড্ড খিদে পাচ্ছে। নিরামিষ ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি তরকারি। সবাই খেতে বসলো চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই, খাওয়াতে মন নেই, কেবল পেটে কিছু দিতে হবে তাই খাওয়া। উপস্থিত সবারই মন পড়ে আছে হাসপাতালের বিছানায়। সংসারী মানুষটা সারা জীবন সংসারের ভালো মন্দ ছাড়া বোঝেনি কিছুই। হঠাৎ করে কি যে হলো? কেমন আছে বর্দি ভাই? খেতে খেতে চিন্ময়ীর ফোন এলো পুলকেশের মোবাইলে। তুমি আমায় মিথ্যে বললে কেন? কেন জানালে না দিদি ভাইয়ের অপারেশনের কথা? বাড়িতে এসেও পালিয়ে গেলে কেন? সত্যি করে বলো, কি হয়েছে দিদি ভাইয়ের? মেসেজটা দেখে গম্ভীর হয়ে গেল অরণ্যর মুখ। কেন? সেবা কমল তো কোনো অন্যায় করেনি, তবে তাদের বিপদে ফেলার ছক কষা হচ্ছে কেন? অতীত অতীত যেন আমায় তাড়া করে ফেরে। হাজার খুঁজেও ফেরার রাস্তা মেলে না। ঘুরে ফিরে যেখানে যাই সে হাতছানি দেয় বারবার। কেন কেন মেলে না ফেরার পথ? কেন ঘুরে ঘুরে মরি মিছে? কম চেষ্টা তো করিনি আমরা দুজন। পুলকেশ কোনোদিনই ওর দাদার মতো আত্মকেন্দ্রিক অহংকারী মানুষ নয়। সে আমায় ভালোবেসেছিল মন থেকে, আজও ভালোবাসে হৃদয় দিয়ে। তাই বোধহয় সামান্য অসুখেই উৎকণ্ঠিত হয়ে পড়ে। সেদিনও দেখেছি বড্ড উৎকণ্ঠিত। জানতাম না ভালো ছিলাম, কিন্তু যেদিন জানলাম আমার মাতৃত্ব আর জীবনের মাঝে ব্যবধান একটা সরু সুতোর, আমি ভেঙে পড়িনি। শক্ত মনে মাতৃত্বকে বেছে নিতে চেয়েছিলাম, কিন্তু পুলকেশ দিব্যি দিল আমায় ছাড়া সে নাকি একদিনও বাঁচবে না। সন্তান তো আছেই এই বংশে, বড়দির ছেলে অভিক। দুই মা মিলে ভালোবাসতে পারবো না? আদর করে টেনে নিতে পারবো না বুকে? সত্যি অভিক আমার বড় বাধ্য আর ভালো ছেলে। ছোট মা বলে ডাকতো যখন, প্রাণটা জুড়িয়ে যেত। কিন্তু ঝড় যখন আসে তখন কে পারে তার গতিরোধ করতে? কে আর খবরে? তেমনই এক ঝড় বয়ে গিয়েছিল সেনবাড়িতে। দাদার অহংকার ও অভিমানের তীব্রতা হেরে গেল বোনের প্রাণের কাছে। মুখে বিরোধিতা করলেও দাদাও চেয়েছিলেন কে আর প্রাণ বাঁচাতে, নইলে সামান্য গাইগুই করার পর দিদির কথা মেনে নিতেন না। স্বাধীন চেতা লোক, সংসারের কর্তা, কি দায় ছিল তার দিদির সেদিনকার কথাগুলো মেনে নেওয়ার? কেয়ার খবরে পুলকেশেরও ভারী কষ্ট হয়েছিল। বোন অন্ত প্রাণ ছিল তো, প্রায় সময় দেখতাম ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। আমাদেরও হয়েছিল, তবে দিদিভাইয়ের কষ্টটা ছিল তীব্র। এক নিমেষে ভালোবেসে ফেলে যে। মুখে কিছু না বললেও জানি কমলিকা দিদির মনে বেশ একটা জায়গা করে নিয়েছে, আমার মনেও। যদিও আমি সহজে সেনবাড়ির অহংকার থেকে বেরিয়ে সহজভাবে মনের কথা বলতে পারি না, কিন্তু দিদি পারে। বড় কোমলমতি যে। অবশ্য যৌথ পরিবারটা সেজন্যই এখনো টিকে আছে, নইলে অরণ্য তো বলেই ছিল সেদিন যে আমারও কি হয়ে গেল। আজকাল মন কথা শুনতে চায় না একদম। অতীত ডাকছে, আবার যাই ফিরি তার কাছে। অসুখের দোহাই দিয়ে 8 বছরের বাচ্চা ছেলেটাকে একলা রেখে দিদি চলে গেল কেয়ার কাছে। জেদের দোহাই দিয়ে দাদা একদিনের তরেও গেলেন না। পুলকেশ গেল অবশ্য। এ অসুস্থতা সাধারণ নয়, কেয়া প্রেগনেন্ট ছিল, 5-5.5 মাস চলছিল। বাড়িওয়ালি মহিলা জানিয়েছিল এর আগেও নাকি দুবার কেয়া আত্মহত্যা করতে গিয়েছিল। অল্প বয়সের মোহে পড়ে যার সঙ্গে পালিয়েছিল, সে বছরখানেক না বছর দেড়েক একসঙ্গে থাকার পর বাকি টাকা গয়না নিয়ে অন্য মধুর খোঁজে পালিয়েছে। লোকের দয়া আর লুকিয়ে রাখা অল্প কিছু টাকা, কেয়ার জীবনের গাড়ি এভাবেই চলছিল। বাড়িওয়ালি বোধহয় কোনোভাবে আমাদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে খবর দিয়েছিল। খুব একটা অবাক লাগেনি, চারপাশে জুড়ে তো এই চলছে। অল্প বয়সী প্রেমের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই এমনই হয়। স্যাঁতসেঁতে ঘর দেখে তাড়াতাড়ি পুলকেশ একটা ছোট্ট বাড়ি ভাড়া করে। দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই অবস্থায় কোনোভাবেই কেয়াকে বাড়ি আনা চলবে না। অভিকের ছোট্ট মনের ওপর অন্যরকম প্রভাব পড়বে। পুলকেশের থেকে সব জেনে বড্ড খারাপ লেগেছিল। বাচ্চা মেয়ে কী বা দোষ, ভালোই তো বেসেছিল কাউকে। কেন যে মানুষ ভালোবাসার সুযোগ নেয়? কিন্তু বড়দি থেকে গেল। দিনের পর দিন যেন স্থির করে নিয়েছিল মানুষটা কেয়াকে ফিরিয়ে আনবেই। ওষুধ, দামি
আমি ভালো ভালো পথ্য, চিকেন, মাছ, পনির, ডিম বাদ যায়নি কিছুই। পুলকেশের থেকে সব খবরই পেতাম। সে বলতো বর্দি যে অতখানি জেদি, আগে সে বুঝতেই পারেনি। হঠাৎ একটা খবরে আশার আলো জ্বলে উঠল। যদিও আমি প্রাণপণে চেয়েছিলাম কেয়া ভালো হয়ে যাক, তবু একটা বাচ্চাকে একান্ত নিজের করে পাওয়ার লোভ, তার মুখ থেকে মা ডাক শোনার লোভ কি আমার ছিল না? ছিল। নিজের কাছে মিথ্যে বলবো কেন? তা বলে অজ্ঞাত কুলশীল কাউকে হাজার চেয়েও কোলে তুলে নিতে পারতাম না। সীমাবদ্ধতা আমার, অস্বীকারের উপায় নেই। অবশ্য দাদাও কি মেনে নিতেন কখনো? সেখানে সেন বংশের রক্ত, জেনে লোভ হয়েছিল। ঠিক করলো অরণ্য দাদা ভাইয়ের সঙ্গে একান্তে কথা বলবে। বৌদি ভাইকে সরাসরি চার্জ করলে সে পুরো দোষটা অনায়াসে কমলিকার কাকিমার ওপর চাপিয়ে দেবে। কাকিমা নিঃসন্দেহে দোষী, কিন্তু লোভ যে দেখিয়েছে সেও কি সমানভাবে দোষী নয়? পরিবারের সামনে এখনই গোটা ব্যাপারটা এলে বৌদির সম্মানহানি হবে। ছোট্ট রনি, মস্তিষ্কে প্রভাব পড়বে। নিজের মাকে সে সম্মান করতে শিখবে না। তোকে বড্ড চিন্তান্বিত দেখাচ্ছে, ক্লান্ত লাগছে নাকি? ডাল দিয়ে ভাত মাখলো অভিক। না রে দাদা ভাই, আমি একদম ঠিক আছি। আমায় নিয়ে তুই বৃথা চিন্তা করিস না। আমার কথাটা শোন প্লিজ। রক্ত দেওয়ার পর শরীর দুর্বল থাকে। কমলকে নিয়ে তুই এখনই বাড়ি চলে যা। আজ রাতটুকু আমি এখানে থাকছি। চুপচাপ খেতে থাকা পুলকেশ এতক্ষণে কথা বললেন। এই কেঠো বেঞ্চিতে বা চেয়ারে বসে থাকার দরকার নেই কারো। অপারেশন সাকসেসফুল হলেও ডাক্তারের কথা অনুযায়ী প্রায় 3 অবজারভেশনের জন্য বৌদিকে এখানে ভর্তি থাকতেই হবে। ক্রিটিক্যাল পজিশন বুঝলে দিনের সংখ্যা বাড়তেও পারে। পাশেই একটা 3 স্টার হোটেল আছে, গোল্ডেন ইন। দাদার কথা অনুযায়ী দোতলায় একটা ডাবল বেডরুম বুক করেছি। লাগোয়া ছোট্ট কিচেনেট আছে, সব রকম ফ্যাসিলিটি পাবি। রুম সার্ভিসও অ্যাভেলেবেল। ডাকলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলেও আসতে পারবি। আগ বাড়িয়ে বলে উঠল অরণ্য, তাহলে তোমরা বরং কমলকে নিয়ে বাড়ি চলে যাও। আমি আর দাদা ভাই রাতটুকু ওই রুমেই থেকে যাব। প্রথমে আপত্তি জানাতে যাচ্ছিল অভিক। অরণ্যের চোখ দুটো দেখে শান্ত হয়ে গেল। সে দৃষ্টিতে কেবল অনু নয়, সুনন্দা স্তব্ধ হয়ে বসেছিল একাকী। সবকিছু কেমন ঘোলাটে লাগছিল তার। মা লোভী আগেই জানতো সে, কিন্তু লোভের এমন নগ্নচিত্র এর আগে চোখের সামনে দেখেনি। মা কিভাবে এটা করতে পারলো তার ছোট্ট মাথায় ঢুকছে না। জামাইবাবুকে মেসেজ করেছে সময় বুঝে, হয়তো ফোনটাই করতো, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেছিল অরণ্যদার বাড়ির পরিস্থিতি। সেন বাড়ির বড় মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে গোটা পরিবারটা ভীষণ রকম টেনশানে আছে। ফোন করে নতুনভাবে টেনশানে ফেলাটা, কিন্তু পরক্ষণে মনে হলো জানানোটা দরকার, ভীষণ দরকার। যদি দিদির বড় যা ফাঁকতালে কোনো চাল চেলে বসে, হয়তো অরণ্যদা ভুল বুঝে সরে যাবে দূরে। জটিল সময়, আরও জটিল মানুষের মন। কখন কোন অঘটন ঘটে যায় কে জানে। ঘরে ঢুকতে অদ্ভুত এক ক্লান্তি ভর করলো অলোকেশের শরীরে। নীলিমা যে সবসময় এই ঘরে উপস্থিত থাকতো এমনটা নয়। দিনের বেশিরভাগ সময়টাই কেটে যেত রান্নাঘরে, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি ছড়িয়েছিল সর্বত্র, আজও আছে। কিন্তু মানুষটার শারীরিক অনুপস্থিতিতে মনে হচ্ছে এত বড় সেনবাড়ি আজ যেন বড্ড ফাঁকা। গিলে খেতে আসছে এই স্তব্ধতা। আলনা জুড়ে, আলমারি জুড়ে, খাটের ওপর পাতা চাদরের কাজে ভাজে, টেবিল ঢাকার সুতোর কাজে নীলিমার অমলিন উপস্থিতি। সবটাই বড় যত্ন নিয়ে গুছিয়ে রেখেছে এতদিন, কিন্তু সেই মানুষটা যত্ন নেওয়ার কথা কখনো কারোর মনেই হয়নি। যেন সবার মাঝেও সে ছিল অদৃশ্য মানব। সবাই ধরেই নিয়েছিল যেমন চলছে অনির্দিষ্টকাল ধরে তেমনটাই চলবে, কিন্তু আজ মানুষটা অসুস্থ হয়ে বুঝিয়ে দিল সবকিছু এত সহজ নয়। যত্ন না নিলে যেখানে মজবুত ইমারত সময়ের স্রোতে ভেঙে পড়ে, সেখানে মানুষ তো নগণ্য। দাদা আসবো? দরজার বাইরে থেকে পুলকেশের কুণ্ঠিত স্বর ভেসে এলো। একটু অবাক হলেও অলোকেশ বললেন, ভেতরে আয়, কিছু বলবি? দাদা, তুমি কি একাই থাকবে বলে ঠিক করেছো? আমি ভাবছিলাম যদি তোমার সঙ্গে রাতটুকু, আজকের এই সময়টুকু একা থাকতে দে আমাকে। নিজের সঙ্গে কিছু বোঝাপড়া আছে আমার। কাল সকালে 2 ভাই মিলে হাসপাতালে যাব। মনে করে প্রকাশকে ডেকে বলে দিস কয়েকটা দিন যেন সেই বাড়িতেই থেকে যায়। হাসপাতাল থেকে রাত বিরেতে যদি ডেকে পাঠায়। বাড়ির 2 ছেলে তো পাশেই আছে দাদা, দুজনে যথেষ্ট বড় হয়েছে। ওরা ঠিক সবকিছু সামলে নিতে পারবে। বেশি চিন্তা করো না দাদা। তুমি অসুস্থ হয়ে পড়লে আমরা যে দিশেহারা হয়ে পড়ব। আমি বলছি তোমায়, বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যে মানুষ সংসারকে এতখানি ভালোবাসে, সে কি সংসার ছেড়ে হাসপাতালের বিছানায় একলাটি পড়ে থাকতে পারে? বেশি কথা বলা অলোকেশের ধাতে নেই। একই রকম গম্ভীর মুখে তিনি বললেন, প্রকাশকে কথাটা বলতে ভুলিস না যেন। কি হলো, চলে এলে যে? চিন্ময়ীর ভ্রুজোড়া কুঁচকে গেল। বাইরে থেকে দাদাকে যতই শক্ত মনে হোক, দিদিকে কিন্তু পাগলের মতো ভালোবাসে। একা থেকে ভুলভাল কিছু যদি করে বসে, দাদা ইমোশনাল ফুল নয় মই। বৌদি যদি এই সংসারের মেরুদণ্ড হয়, দাদা মাথা, দুটোই সমানভাবে প্রয়োজনীয়। তাছাড়া দাদা যদি একলা থাকতে চায়, তবে আমি কি তাতে আপত্তি জানাতে পারি?
তুমি খেয়েছো, কিন্তু তোমার কিন্তু বেশ কয়েকটা ওষুধ লাগে, নিজের শরীরকে অবহেলা করো না যেন। খেয়েছি, সংক্ষেপে বলেন চিন্ময়ী। কি বলছিস কি তুই? মেসেজটা দেখে চমকে গেল অভিক। এটা রমন্যা করতে পারলো? কিভাবে পারলো? সেটা তো আমিও ভাবছি দাদা ভাই। এতদিনে যা বুঝেছি বৌদি আমাকে যথেষ্ট ভালোবাসে, সেই মানুষ এমনটা কিভাবে করলো? তবে কি কমলিকাকে বৌদির? তার থেকে বড় প্রশ্ন, উদ্দেশ্যটা কি? মাঝপথে অরণ্যকে থামিয়ে দেয় অভিক। ছোট বৌমাকে সবার চোখে খারাপ দেখিয়ে সে কি হাসিল করতে চায়? তুই নিশ্চিত কমলের ছোট বোন মিথ্যে বলছে না? আমি কাউকে পরিপূর্ণ বিশ্বাস করি না প্রমাণ না পাওয়া অবধি, জানিস তুই। কিন্তু এই সীতাহারটা, এই কানের দুল, এত দামি হার, দুল ওরা কোথায় পাবে? তুই তো বিয়েতে গিয়েছিলিস, দেখেছিস ওদের আর্থিক অবস্থা। চিন্তিত মুখে ঘাড় নাড়ল অভিক। খুব তাড়াতাড়ি রমন্যার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো আমি, জানতে চাইবো ভেতরের কারণ, তোকেও জানাবো। এবার একটু বিশ্রাম নেওয়া যাক। আজ সারাটা দিন সবারই অনেক ধকল গেছে। শোয়া মাত্রই অরণ্য ঘুমিয়ে পড়লেও ঘুম এলো না অভিকের চোখে। পুরো সম্পত্তির অধিকার চাওয়া রমন্যার উদ্দেশ্যটা এখন যেন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে তার চোখে। কিন্তু এত নীচ মনা কিভাবে হলো সে? যৌথ পরিবার কি কোনো রকম মূল্যবোধই তৈরি করতে পারেনি তার অন্তরে? এক তীব্র আত্মগ্লানিতে ভরে উঠল হৃদয়। ঠিক তখনই স্ক্রিনে দেখালো ওয়াইফি কলিং। আলো জ্বলল, নিভল, একবার দুবার, বারবার। ফোন ধরল অভিক, স্বাভাবিক গলায় বলল, ফোন করেছো এত রাতে? ঘুমোওনি? বাবা কাকা তো বাড়িতে পৌঁছে গেছে। ঘুমিয়ে পড়েছিলে বুঝি? কখন থেকে ফোন করছি, ধরছই না। শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে রমন্যা। আসলে অফিস থেকে ফিরে তো আর বিশ্রামের সময় পাওনি। উত্তর দেয় না অভিক। চিন্তায় পড়ে যায় সে। অভিকের গলাটা শুরু থেকে কেমন যেন শোনাচ্ছে। কি হয়েছে? তবে কি হসপিটালে? কিন্তু কাকা শ্বশুরের মুখে যে শুনলো অপারেশন সাকসেসফুল। যদিও 72 ঘন্টা ক্রিটিক্যাল বলেছে, সে তো ডাক্তাররা বলেই থাকে নিজেদের সেফটি সাইডে রাখার জন্য। তাহলে তবে কি সিরিয়াস কিছু হলো? মা ভালো আছে তো? কাকু তো বাড়িতে এসে বললেন অপারেশন সাকসেসফুল। গলাটা একটু কেঁপে গেল বুঝি রমন্যার। ওসব নিয়ে ভাবার দরকার আছে কি তোমার? আমরা দুই ভাই তো আছি এখানে। ইচ্ছে করে দুই ভাই শব্দটার ওপর জোর দিল সে। রমন্যাকে বোঝাতে হবে যৌথ সংসার মানে শুধু একসঙ্গে থাকা নয়, পরস্পরের প্রতি নির্ভরতা, বিপদের দিনে পাশে থাকা, যেটা আজ থাকলো অরণ্য। আজ যদি রক্ত না দিত কি হতো? হয়তো মাকে আর বাড়ি অবধি। জানি তো তোমরা আছো, তবু মন যে মানে না। মানুষটা যে বরণ করে আমায় বাড়িতে নিয়ে এলো, ভালোবেসে আপন করে নিল, আর সেই মানুষটা স্বপ্ন ভাঙতে এক মুহূর্তের জন্য তুমি দ্বিধা করলে না? এত লোভ তোমার সম্পত্তির? কেজো গলায় বলল সে। কাল ছেলেকে স্কুলে দিয়ে হাসপাতালে এসো, সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, দুজন মিলে খানিক সময় কাটানো যাবে। অবাক হবার শেষ সীমায় পৌঁছে গেল রমন্যা। শাশুড়ি মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, কন্ডিশন সিরিয়াস, আর অভিক কিনা তার সঙ্গে ক্যাফেটেরিয়ার সময় কাটাতে চাইছে। এমনটা ভাবতে পারছে সে? কিভাবে পারছে? অভিকে তো মায়ের প্রতি, সংসারের মানুষগুলোর প্রতি কেয়ারিং বলেই মনে হতো। এমনিতে যথেষ্ট ইমোশনাল মানুষ সে, তাহলে হঠাৎ হলোটা কি? রমনার মনে হলো হয়তো একাকিত্বের দিনে পাশে চাইছে তাকে, চাইছে সে অন্তত পাশে থাকুক। ঈষৎ বিভ্রান্তির স্বরে বলল, রনিকে পৌঁছে দিয়ে আমি ঠিক চলে যাব। বাড়ির কাউকে এখনই এই বিষয়ে কিছু বলার দরকার নেই। বলবে আমার জন্য দরকারি কয়েকটা জিনিস নিয়ে আসছো, এখানে আছি, অসুবিধা হচ্ছে। ফোন নামিয়ে রাখে অভিক। মনে মনে ভাবে এটাই ঠিক হচ্ছে। দুজনের মধ্যে আলোচনা থাকবে, থাকবে যুক্তি প্রতিযুক্তি, এটুকুই যথেষ্ট। কিন্তু এই মুহূর্তে বাবা কিছু জানতে পারলে হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে। তেমন তেমন ক্ষেত্রে রমনাকে বাড়ি ছাড়াও করতে পারে। রনি বড় হয়েছে, সব সন্তানের কাছে তার মা প্রিয়। চোখের সামনে মাকে অপমানিত হতে দেখলে সে কি দাদুকে আর আগের মতো সম্মান করতে পারবে? পরিস্থিতি জটিল। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভেবেচিন্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। ক্যাফের ভেতর ঢোকা অবধি খুব শান্ত ছিল অভিক। নিজের জন্য ক্যাপুচিনো আর রমনার জন্য ক্যাফে লাতে অর্ডার করে ধীরে সুস্থে মোবাইলটা বের করলো সে, বাড়িয়ে দিল স্ত্রীর দিকে। এটা কি রমনা? কেন করছো এসব? এখনও কি সেন বাড়ির সম্পত্তির ভূত তোমার মাথা থেকে নামেনি? একটা সামান্য স্ক্রিনশট, কিন্তু অভিঘাত ভীষণ তীব্র। ভেতরে ভেতরে কেঁপে উঠল রমনা। সে তো অনেক পরিকল্পনা করে, অনেক ঘুঁটি সাজিয়ে কাজটা করেছিল। অভিক জানলো কিভাবে? কে জানালো ওকে? এই স্ক্রিনশটই বা পেল কোথায়? আমি মানে বিশ্বাস করো, আসলে উনি কমলিকাকে একদিন ফোন করে কান্নাকাটি করছিলেন, টাকার অভাবে মেয়েটার বিয়ে দিতে পারছেন না। জানোই তো কেমন অভাবী পরিবার, গিয়ে দেখেছো তো সবটাই। বিয়ের পর থেকে কমলিকাও ওদের কোনো রকম অর্থ সাহায্য করে না। তাই ভাবলাম আমাদের পরিবার থেকে সবাইকে যখন এত এত সাহায্য করাই হয়, তখন আমি যদি একটা মানুষকে খানিক সাহায্য করতে পারি, ক্ষতিটা কি? আমার তো সেই ক্ষমতাই আছে। ক্ষতি কিছুই নয় রমু, ক্ষতি তোমার অভিসন্ধিতে।
সত্যি যদি পরিবারটার উপকার করতে চাইতে আমাদের সবাইকে জানাতে, পরিবারের সবাই তো একসঙ্গে হয় খাওয়ার টেবিলে, তখন বলতে পারতে, ভাবনা চিন্তা করে দেখা যেত, সেক্ষেত্রে বাড়ির ছোট বউয়ের সম্মান থাকতো। তুমি নিজেই ভেবে দেখো দেখি। মনে মনে তৃপ্তির হাসি হাসে রমন্যা। এইবার বেশ জব্দ করা গেছে অভিককে, আর নিশ্চয়ই তাকে খোঁচাবে না। হাসলো অভিক। রুমু, তুমি আমাকে কতটা বোকা ভাবো জানি না, কিন্তু সমস্যাটা হলো তোমার বর চুপ করে থাকে বটে, সংসারের শান্তি রক্ষার্থে, কিন্তু বোকা নয়। যদি সত্যি ছোট বৌমার সম্মান বজায় রাখা তোমার উদ্দেশ্য হতো, তাহলে আর কাউকে না জানালেও আমাকে অন্তত জানাতে, কিন্তু জানাতে তুমি পারোনি। কারণ কি জানো, তোমার উদ্দেশ্য মহৎ ছিল না। আমি সবটাই জানি রমন্যা, সবটাই। এখন নিজে মুখে সত্যিটা স্বীকার করবে নাকি বাবাকে জানাতে বাধ্য হব? জানো তো, কেউ অন্যায় করলে তার প্রতি বাবা কতটা কঠোর। অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু তোমার চোখের সামনে নেওয়া হয়েছে, মনে পড়ে? এতদিন ধরে যত্নে বানানো ভালো বউয়ের মুখোশটা হঠাৎ খসে পড়লে। চুপ করো, দয়া করে চুপ করো। আমি বলছি, যা করেছি আমি রনির জন্য করেছি, রনির ভবিষ্যতের কথা ভেবে করেছি, আমাদের ছেলের ভবিষ্যতের কথা। ওই গরিবের মেয়ে কেন সেন বাড়ির সম্পত্তিতে ভাগ বসাবে? একদম মিথ্যে বলবে না রমু, রনির জন্য নয়, বলো সব কিছুই করেছো তোমার নিজের জন্য। এত স্বার্থপর তুমি যে রনির ভবিষ্যতের দোহাই দিয়ে আমাদের যৌথ পরিবারের সম্পর্কগুলোকেই দাওতে লাগিয়ে দিলে। ছি রমু, ছি। আমি তো ভাবতেই পারছি না এইরকম মানসিকতার এক মেয়েকে আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি। হঠাৎ একটা ফোন আসে অভিকের মোবাইলে। চমকে উঠে দাঁড়ায় সে। সত্যি বলছিস তুই? সত্যি বলছিস? আমি এক্ষুনি আসছি। মায়ের জ্ঞান ফিরেছে রমু। মা আমায় দেখতে চাইছেন, বিল আগেই মেটানো ছিল। উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা লাগায় সে। আমিও যাব তোমার সঙ্গে। ভীষণ ভুল হয়ে গেছে আমার, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। সাবধান রমু, মায়ের কিন্তু শরীর এখনো দুর্বল, অপারেশনের পর সদ্য জ্ঞান ফিরেছে। মায়ের সামনে এমন কোনো কথা উচ্চারণ করবে না যাতে আঘাত পেয়ে মা আবারও অসুস্থ হয়ে পড়ে। রমন্যা মাথা নাড়ে, পায়ে পায়ে অনুসরণ করে অভিককে। নেম প্লেট লাগানো ঘরে বসে আছেন ডাক্তার চৌধুরী। অভিক, অরণ্য দুজনেই ভেতরে প্রবেশ করে। চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকে রমন্যা। দুজনকে দেখে মৃদু হাসেন ডাক্তার চৌধুরী। আপনাদের লাকটা সত্যি খুব ভালো, খুব তাড়াতাড়ি পেশেন্ট রেসপন্স করেছেন। এসব কেসের সময়টাই আসল, যত তাড়াতাড়ি রেসপন্স করবে তত দ্রুত রিকভারির চান্স। এক কথায় ক্রাইসিস কেটে গেছে বলা চলে। 2 দিন অবজারভেশনে রেখে আমরা জেনারেল কেবিনে শিফট করার কথা ভাবছি। অবশ্যই যদি নতুন করে কোনো সমস্যা না দেখা দেয়, আপনারা একে একে গিয়ে দেখা করে আসতে পারেন। ধন্যবাদ ডক্টর, আপনি আমাদের চোখে ভগবান তুল্য। সেই মুহূর্তে অপারেশনটা না হলে এটা আমার কাজ, এর জন্যই আপনারা এই সুনামযুক্ত হাসপাতালে দেন, মোটা অঙ্ক পে করেন। সত্যি বলতে কি, ধন্যবাদ দেওয়ার হলে ওই মেয়েটাকে দেবেন। সময় মতো এখানে না নিয়ে এলে বড় একটা অঘটন ঘটে যেতে পারত। হয়তো শারীরিক সক্ষমতা হারিয়ে পঙ্গুত্বকে বরণ করে নিতে হতো সারা জীবনের জন্য। ছুটি দেওয়ার পরেও কিন্তু পেশেন্টকে খুব সাবধানে রাখতে হবে। কোনো রকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ওর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ছুটি দেওয়ার 2 সপ্তাহ বাদে আরেক চেক আপে নিয়ে আসতে হবে। কিছু টেস্ট লিখে দেব, বাইরে থেকে করিয়ে নেবেন। আর খাওয়া দাওয়ার প্রতিও যত্ন নিতে হবে। রুটিন চার্ট করে দেব, সেই অনুযায়ী পারবেন তো আপনারা? আমি খেয়াল রাখবো ডক্টর। বেরিয়ে আসে অভিক, পায়ে পায়ে এগিয়ে যায় সিসিইউ এর দিকে। অভিককে দেখে নীলিমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এখন খানিক সুস্থ দেখাচ্ছে অভিককে, সামান্য নিশ্চিন্ত লাগে। চেনা ভঙ্গিতে বলতে থাকেন তিনি, আমার জন্য তোরা অনেক সমস্যায় পড়ে গেলি বল। আজ নিশ্চয়ই অফিস যাওয়া হয়নি। সংসারের কাজকর্মকে সামলাচ্ছে, তমা একা পারবে? অত দায়িত্ব, অত কাজ। কে আর অত কিছু সামলাবে মা? হাসে অভিক। তোমার সংসার তুমিই গিয়ে সামলাবে সব। তুমি ছাড়া আর কেই বা আছে যে অমন যত্ন ভালোবাসা দিয়ে সেনবাড়ির সদস্যদের আগলে রাখতে পারে? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা, তোমাকে যে বাড়ি যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে যে। এতগুলো কথা বলা একটু যেন ক্লান্ত দেখায় নীলিমাকে। বুঝতে পারে অভিক, তুমি বিশ্রাম করো মা, এখন আসছি, পরে আবার আসবো। পেছন থেকে ক্লান্ত স্বরে বলে ওঠে, বৌমা আজ আসেনি বুঝি? আমি ভেবেছিলাম চোখ খুললেই মেয়েটার দেখা পাবো। এসেছে তো। রমন্যা বাইরে দাঁড়িয়ে আছে, এখানে তো একজনের বেশি ঢুকতে দিচ্ছে না। আমি বেরোলেই আসবে। তোমার জন্য ওর মন খুব খারাপ করছিল, তাই রনিকে স্কুলে দিয়ে চলে এসেছে। পরিস্থিতি ম্যানেজ দেওয়ার চেষ্টা করে অভিক। তোমার জ্ঞান ফিরেছে শুনে সে যে কতখানি শান্তি পেয়েছে তুমি ভাবতে পারবে না মা। পলকে নীলিমার উজ্জ্বল মুখটা ম্লান হয়ে যায়। বড় বৌমা নয়, আমি ছোট বৌমার কথা বলছিলাম। সে কি আসেনি আজ আমায় দেখতে? এত ব্যস্ত হয়ে পড়লো এই 2 দিনে। আজ যে রমন্যা এসেছে মা, সেও তো সেন বাড়ির বউ এখন, তাই দায়িত্ব নিয়ে বাড়ি সামলাচ্ছে। বিকেলে আসবে মা দেখতে তোমায়, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আজ থেকে তুমি কিন্তু একদম মন খারাপ করতে পারবে না। অরণ্য অপেক্ষায় আছে তোমার। এবার আমি নিশ্চিন্ত, তুমি সেরে উঠছো যখন আর চিন্তা নেই। ছোট বৌমা সেদিন যদি থামলেন নীলিমা, তুই অরণ্যকে পাঠিয়ে দে, আমি অপেক্ষা করছি। একটু হেসে বললেন, বাড়ি ফিরে আমায় একদিন মোমো খাওয়াবি? বড্ড খেতে ইচ্ছে করছে রে। হেসে ফেলে অভিক। হাসপাতালের জামায় মাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে, মনে হচ্ছে বছর 10 বয়স কমে গেছে।
খাওয়াবো তো বটেই, তাড়াতাড়ি বাড়ি চলো দেখি। পায়ে পায়ে অরণ্য এসে দাঁড়ালো গেটের কাছে। খানিকক্ষণ একভাবে তাকিয়ে রইলেন নীলিমা। সবটাই জেনে গেছিস তো এতদিনে, এবার কি করবি? ছেড়ে যাবি আমাদের? মাথা নিচু করে রইল অরণ্য। থামলো, ঢোক গিলল বার কয়েক। আমি জানতে চাইনি, কিন্তু ওই ডায়েরিটা আমার অতীতের কথা। অতীতকে ভোলা যায় না বল, কিন্তু একবারও ভেবেছিস তোর মায়ের কথা? চিন্ময়ী যদি কখনো জানতে পারে? মা কোনোদিন জানতে পারবে না, কথা দিচ্ছি তোমায়, আমি কোনোদিন কিচ্ছুটি জানতে দেব না। আমার ওপর তুমি বিশ্বাস রাখতে পারো জেঠিমা। মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে আমি জানি। ওই অবস্থায় আমাকে দিনের পর দিন যত্ন করেছে, বুকে আগলে রেখে মানুষ করেছে। সেই আমার কাছে আসল মা। মা যেমন আমায় পেয়ে সন্তান পেয়েছে, আমিও তো মায়ের কোলে শুয়ে মায়ের গন্ধ, ভালোবাসার স্বাদ উপলব্ধি করেছি। কিন্তু জেঠিমা, আমার জন্মদাত্রী মাও যদি বেঁচে থাকতো, নিশ্চয়ই আমাকে এইভাবেই আগলে রাখতো। হালকা করে মাথা নাড়েন নীলিমা। একটা আড়ষ্ট ব্যথা ছড়িয়ে যায় ঘাড় জুড়ে। খুব ভালো মানুষ ছিল তোর মা, কিন্তু কি করবি বল, সব সুখ যে সবার ভাগ্যে লেখা থাকে না। তুই কিন্তু মন খারাপ করবি না একদম, কখনো যেন কেউ না জানতে পারে। জেনে গেছিস তুই অতীতের পাতায় কি ঘটেছিল? কথা দে আমায়। কথা দিলাম জেঠিমা, আমার জন্য কোনোদিন মা কষ্ট পাবে না, আমি পেতে দেব না। আমি জানি তুই যে আমার কেয়ার নারী ছেঁড়া ধন। বেরিয়ে আসার পর নিজেকে আর ধরে রাখতে পারল না অরণ্য। খানিকটা এগিয়ে পেশেন্টকে দেখতে আসা আত্মীয় স্বজনদের বসার জন্য লোহার নকশা করা চেয়ার পাতা রয়েছে। বসে পড়ল সেখানেই মাথা নিচু করে। ভাইকে এভাবে নিশ্চুপে বসে পড়তে দেখে এগিয়ে এলো অভিক। কি হলো হঠাৎ? শরীর খারাপ লাগছে নাকি তোর? ওভাবে বেরিয়ে এলি যে? আমি একদম ঠিক আছি দাদা ভাই, তুই চিন্তা করিস না। জেঠিমাকে কখনো ওভাবে বিছানায় শুয়ে দেখতে হবে ভাবিনি। আমি কি ভেবেছিলাম কখনো এমন কিছু ঘটবে? কোত্থেকে যে কি ঘটে গেল হঠাৎ করে। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেল সে। বেদনার এমন প্রকাশ সহজে দেখা যায় না। একা বস খানিকক্ষণ, রমনা এক্ষুনি বেরোবে। দরকারি কথা কটা সেরে নি। ভালো কথা, বাবা ফোন করেছিল একটু আগে, কাকুকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসছে। আসলে সুপার শপে এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, ওদের সঙ্গে ছোট বৌমাও আসবে। সে এলে দেখবি তোর মনটা একটু শান্ত হবে। এই মুহূর্তে দাদা ভাইয়ের বলা কোনো কথাই অরণ্যের মাথায় ঢুকছে না। গোপনে ডায়েরিটা পড়ে সে জায়গা মতো রেখে দিয়েছিল, কিন্তু সে খবর জেঠিমা জানলেন কিভাবে? নাকি জানার পরপরই মানসিক অস্থিরতা বশত জেঠিমার এই হাল? আঘাত তো জীবনে অনেকভাবেই আসে, কিন্তু সত্যি যদি কারণটা সেই হয়ে থাকে, কখনো কি নিজেকে সে ক্ষমা করতে পারবে? পারবে না। কিন্তু কী বা করেছে সে? কৌতূহল হওয়াটা কি অস্বাভাবিক? সেদিন যদি মা রাগের মাথা ওই কথাগুলো না বলতো, তার অনুসন্ধিত সুমন কখনোই অতীত খোঁজার চেষ্টা করতো না, খুঁড়তো না কবরের মাটি। সেদিন যখন অযাচিতভাবে অতীতের পাতাগুলো তার হাতে এসে পড়লো, না উল্টে পারেনি সে। সত্যটা তার ভেতরকার অনেক কিছুই বদলায়নি ঠিকই, কিন্তু যেটুকু বদলেছে তাতে জীবনের মানেটাই গেছে বদলে। রমন্যাকে ঢুকতে দেখে দেখে নীলিমার দেবীর চোখে আলাদা করে বিশেষ কোনো ঔজ্জ্বল্য ফুটল না, তবে ঠোঁটে দেখা দিল সামান্য হাসির আভাস। এতদিন ধরে সংসার চালানোর সূত্রে তিনি জানেন এই মেয়ে বাইরে যতখানি ভালো মানুষই দেখায়, ভেতরে ততটাই লোভী আর অহংকারী। কিন্তু একসঙ্গে থাকা মানেই তো মেনে আর মানিয়ে নেওয়ার খেলা। দিনের পর দিন তেমনটা করেই তো সংসার টিকিয়ে রেখেছেন তিনি। দাদু ভাই ভালো আছে, বৌমা স্কুলে গেছে। খামোখা কামাই করি আর কি করব মা। আমি চেয়েছিলাম একবার আপনাকে দেখতে হাসপাতালে আসুক, কিন্তু বাবা বাবা তো একদমই রাজি হলেন না। ভাবলাম বাড়িতে থাকলে আমায় দেখে বায়না করবে, তাই স্কুলেই পাঠিয়ে দিলাম। গলার স্বরে মধু ঢেলে বলে ওঠে রমন্যা। এখন কেমন বোধ করছেন মা? আপনি না থাকায় বাড়িটা যেন নিঝুম পড়ি হয়ে আছে। আমরা বড়রা তো বটেই, রনিও আপনাকে ভীষণ মিস করছে। ফিরতে তো হবেই মা, মাঝখানের কয়েকটা দিন বিশ্রাম করে নি। দুই ছেলে পালা করে দেখভাল করছে আমার, সুস্থ না হয়ে উপায় আছে? এমন ঝকঝকে কেবিন, বড় স্ক্রিনের টিভি, দেওয়াল জোড়া কাচের জানলা, হাতের কাছে ডাক্তার নার্স, ভালো থাকার জন্য আর কি চাই? 5 স্টারের রাজকীয় আরামে আছেন, সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে, তবু যেন মানুষটার ঠোঁটে হাসি নেই। মনে মনে ভাবে রমন্যা, এমন আরামে আছেন তবু এমন অস্বস্তি কেন? সেই চিরকালীন সংসারের জন্য আকুতি, নাকি অন্য কিছু? কেই বা জানতে পারে মনের খবর? এখনো কেন পরিপূর্ণ সন্তুষ্ট নন মানুষটা? বৌমা, তোমার শ্বশুর মশাই এসেছেন? এখনো এলো না তো? সুপার শপে কে যেন এক স্পেশাল ক্লায়েন্ট এসেছে। সকাল সকাল বাবা কাকা তাকে এন্টারটেন করতে গেছেন, বলেছেন দুজনে একসঙ্গে হাসপাতালে আসবেন। ড্রাইভার প্রকাশও কাল রাত থেকে বাড়িতেই আছে। আসলে সবাই ভয় পাচ্ছিল যদি বাড়াবাড়ি কিছু হয়, কিন্তু আপনার হাসি মুখ দেখে সব ভয় দূর হয়ে গেছে। একদম চিন্তা করবেন না মা, বাড়ির সব কিছু আমি সামলে নেব। চোখ দুটো দরজার প্রান্তে কি যেন খুঁজলো খানিকক্ষণের
জন্য ঠিক আছে মা, রনিকে সামলে রেখো। অভিককে বলো পৌঁছে দিয়ে আসবে, আর রনির পছন্দের খাবার দাবার করতে যেন তো আমার ভুল না হয়। সেন বাড়ির উত্তরাধিকার বহন করছে সে, আমার অসুস্থতায় তার যেন কোনো কষ্ট না হয়। ঘাড় নাড়ল সে। আমি ক্যাব নিয়ে নেব মা, খুব দূরে তো নয়, বেশিক্ষণ লাগবে না। অপাঙ্গে কিছুক্ষণ সেন বাড়ির বড় বৌমাকে মাপলেন নীলিমা। কথাটা শুনলে আমার একটু ভালো লাগতো মা, বাকিটা তোমার মর্জি। বাইরে বেরোতেই দেখলো সে অভিক দাঁড়িয়ে রয়েছে। অকারণে বুকটা কেঁপে উঠল রমন্যার। অকারণে বোধহয় নয়, তখন কথাটা অর্ধপথেই থেমে গিয়েছিল, কিন্তু এমনটা তো বারবার হবে না। এখন তো মা ভালো আছেন, তবে কি আমি বাড়ি চলে যাব? বাড়িতেও সব কিছু অগোছালো পড়ে রয়েছে। কথাটা যে এখনো শেষ হয়নি রমু, ঠান্ডা গলায় বলে অভিক। তুমি নিশ্চয়ই জানো কথা শেষ করা কতখানি জরুরি। আমি তো বললাম ভুল করেছি, খুব বড় ভুল। ভেবেছিলাম ছেলের ভবিষ্যৎ গুছিয়ে রাখছি। কাঁপা কাঁপা গলায় বলে রমন্যা। ভুল করলে যে শাস্তি পেতে হয়, আর তোমারটা যে শুধু সাধারণ ভুল নয়, অপরাধ। একজন মানুষকে অন্যায়ভাবে বঞ্চিত করতে চাওয়া। কেন? সে গরিব বলে, তাকে সাহায্য করার আগে পিছে কেউ নেই বলে, তার কথায় কেউ গুরুত্ব দেবে না বলে, নিরীহ মানুষকে টার্গেট করা চিরকালের জন্য সহজ বলে? লোভের কোনো শেষ নেই রমু। এখনো বলছি, তুমি যেটা করেছো সেটা ভুল নয়, অপরাধ। আর অপরাধ করলে শাস্তি পেতেই হয়। কি শাস্তি দেবে তুমি? প্রাণপণে কান্না চাপার চেষ্টা করলো সে। অভিক ভালো মানুষ, কিন্তু সহজ মানুষ নয়, আগেও দেখেছে সে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব কিন্তু আজকেই আমি সন্ধ্যার দিকে আপলোড করে দেব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।